হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইএস। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে ডিপ অ্যানালাইসিসে আমরা আলোচনা করব ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ। আমরা জানি গত ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয়েছে এবং তাতে খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। তো এরপরে কোশ্চেন আসছে প্রতিটি ইউপিসি অ্যাসপিরেন্ট প্লাস সাধারণ ভারতীয়দের মনে যে এর প্রভাব ভারতে কি পড়বে? কারণ আমাদের কনসার্ন একটাই যে এর প্রভাব আমরা কিভাবে ফেস করব? বিএনপি ক্ষমতায় আসার সাথে কি আমাদের ভালো হলো না আমাদের খারাপ হলো? তো এটাই আমাদের আজকে আলোচনার বিষয় থাকবে এবং আমরা কিছু ডাউটস ক্লিয়ার করব যেটা সকল ভারতীয়দের মনে রয়েছে যে এই বিএনপি জেতার ফলে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার ফলে ভারত বাংলাদেশ যে সম্পর্ক সেটার কি উন্নতি ঘটবে? নাকি আরো তারা পাকিস্তান আর চায়নাপন্থী হয়ে যাবে? নেক্সট যেটা মেজর পয়েন্ট যে মাইনরিটি সেফটি আমাদের যেহেতু ২ দেশ একটা কলোনিয়াল এরা দিয়ে গেছে, দেশ ভাগাভাগির মধ্যে দিয়ে গেছে। তো ২ দেশের সমান সংস্কৃতি, সমান কালচারের মানুষ বসবাস করে বাঙালি। তো এটাও একটা কনসার্ন থেকে থাকে যে ওই পারের যে বাঙালিরা রয়েছে, ওই পারের যে আমাদের মাইনরিটিরা রয়েছে যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা কি সেফ থাকবে? এ একটা কোয়েশ্চেন। ৩ নম্বর ডাউট যেটা রয়েছে যে হাসিনার এরপরে কি হবে? কারণ অলরেডি আমরা জানি যে পলিটিক্যাল রিজন হোক আর আ বিশেষ করে পলিটিক্যাল রিজন যে হাসিনার সাথে ইন্ডিয়ার রিলেশনশিপ খুব ভালো ছিল। সেটা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে শুরু করে তার। তো এই ৩ টে ডাউট আমরা ক্লিয়ার করব যে ভারত বাংলাদেশের রিলেশন কি হবে? অ্যান্ড দেন তাদের মাইনরিটির কি প্রবলেম কি হতে চলেছে? অ্যান্ড দেন তারপরে হচ্ছে হাসিনার কি হবে? এই টপিকটা ইউপিএসসিতে কেন ইম্পোর্টেন্ট এটা আমরা একটু জেনে নিই। এই টপিকটা বাংলাদেশ ইউপিএসসিতে কিন্তু বহুবার এসছে। তোমরা যদি দেখে নাও এটা 2013 এ এসছে, এটা 2020 তে এসছে। কি কোয়েশ্চেন এসছে? একটা হচ্ছে বাংলাদেশের এমার্জেন্সি ইন্ডিয়ার কি ভূমিকা ছিল? বাংলাদেশের এমার্জেন্সি ইন্ডিয়ার কি রোল ছিল? আরেকটা জিনিস আছে যে ইন্টারনাল সিকিউরিটি থ্রেট অ্যান্ড ট্রান্স বর্ডার ক্রাইম এ বাংলাদেশ কি রোল প্লে করছে? বোঝা গেল? তাহলে শুরু করা যাক টপিকটা। তো আমরা কনটেক্সটটা জানলাম যে রিসেন্টলি ইলেকশন হয়েছে এবং তারেক রহমান বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার। দেন আমরা ভারত বাংলাদেশের আগের রিলেশনের একটু ঐতিহাসিক দিকগুলো দেখে নিই। ঐতিহাসিক দিক থেকে দেখা গেল যে 1971 এ মুক্তিযুদ্ধে ভারত আমরা সবাই জানি যে খুবই মুখ্য ভূমিকা পালন করেছিল। সেখান থেকে শুরু করে আমাদের রিলেশনশিপ শুরু হয়। মুক্তি বাহিনীতে ভারতের সাপোর্ট ছিল। দেন 1974 এ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়েছিল শেখ মুজিবুর আর ইন্দিরা গান্ধীর মধ্যে। দেখে নেবে। ইন্দিরা গান্ধী and শেখ মুজিবুর। তারপরে আসছে যে একটু টুইস্ট আসছে। তারপরে শেখ মুজিবুর রহমানের আ ডেথ হলো। হ্যাঁ? তাকে অ্যাসাসিনেট করা হয়েছিল। তারপরে ওখানে একটা coup হয়। সেনা কন্ট্রোল নিয়ে নেয় এবং জিয়াউর রহমান এবং দেন জেনারেল এরশাদের নেতৃত্বে বাংলাদেশ সেকুলারিজম থেকে একটু সরে যায় এবং পাকিস্তান চায়নাপন্থীও হয়ে যায়। তারপরে একটা গোল্ডেন পিরিয়ড আসে। সেটা হলো উম আ শেখ হাসিনার টাইম এবং তার আগের থেকে যখন 1996 এ গঙ্গা ওয়াটার ট্রিটি হয়েছে। এটা কিন্তু গঙ্গা ওয়াটার ট্রিটির যে এন্ড টাইম 2026 এর ডিসেম্বরে গঙ্গা ওয়াটার ট্রিটি যেটা হয়েছিল 1996 এ সেটার কিন্তু একটা যে সমাপ্তির পিরিয়ড এটা। তো এটা নিয়েও কিন্তু আমরা পরে পড়ব যেটা নিয়ে একটা কনসার্ন ক্রিয়েট হচ্ছে। তারপর হাসিনা এরা আসে। অনেকগুলো অ্যাচিভমেন্ট আমরা দেখতে পারি। যেমন কি 2015 এ কিন্তু ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট এলবিএ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়েছে। আমরা জানি যে ছিটমহল যেটা দেখো এনক্লেভস হয়েছে 162 এনক্লেভ মানে আমরা বাংলাতে বলি ছিটমহলের যে আদান-প্রদান হয়ে আমাদের ল্যান্ড বাউন্ডারি সেটেলমেন্ট হয়। অ্যান্ড দেন জিরো টলারেন্স টু টেরর। শেখ হাসিনা এটা এনশিওর করেছিল বাংলাদেশের মাটি যাতে ভারতের এগেইনস্টে ব্যবহার না হয়। এবং এই একটা ইন্টারেস্ট যেটা হাসিনাকে ভারতের বন্ধু বানিয়েছিল। এখন কারেন্ট ক্রাইসিস কি আছে? কারেন্টে আমরা জানি যে শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতন বিভিন্ন রিজনে হয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু শেখ হাসিনার পতনের ফলে যে ছাত্র আন্দোলনের ফলে যে পতনটা হয়েছিল, তার ফলে মোহাম্মদ ইউনুস নামে যে উনি যিনি রয়েছেন, তিনি আ নোবেল আ জয়ী একজন। তো তার নেতৃত্বে একটা ইন্টারিম গভর্নমেন্ট প্রস্তুত হয়। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ঠিক আছে, ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। কিন্তু প্রবলেমটা আমাদের ওই জায়গাটাতে যখন তারা অনেকগুলো অ্যান্টি ইন্ডিয়া স্টেপ নিল। তার মধ্যে কিন্তু আমরা জানি যে বর্তমানে যে ক্রিকেট নিয়ে কত আইসিসি যে টি-20 বিশ্বকাপ চলছে, সেটা নিয়ে কিন্তু যে ধোঁয়াশা, যে কনফ্লিক্টটা তৈরি হলো, সেটা ইন্টারি গভর্নমেন্টের প্রভাব। বোঝা গেল? এখান থেকে শুরু হলো কেন ইউনুস আমাদের ভারতের শত্রু? এইজন্য।
এই স্টেপেরগুলোর জন্য। কারণ অন্য দেশে যে কেউ গভর্নমেন্ট তৈরি করতে পারে। কিন্তু শত্রু তখনই হবে যখন সে ভারতের ইন্টারেস্টের এগেইনস্ট এ কাজ করবে। আইসিসি টি-20 পাকিস্তানের সাথে ক্লোজ আ আরো ক্লোজ হওয়া। দেন ওরা ডিরেক্ট করাচি টু চট্টগ্রাম ডিরেক্ট যে সি লিঙ্ক তৈরি করা। তো এই জিনিসগুলো অনেকগুলো কনসার্ন এর ক্রিয়েট করেছিল। তার সাথে যেখানে রাইজ অফ নিউ অ্যাক্টরস যেমন জামাত আর ন্যাশনাল সিটিজেন পার্টি হচ্ছে যারা ছাত্র নেতারা ছিল, ছাত্র আন্দোলনের ফলে যে নেতারা এসেছিল তারা একটা পার্টি বানিয়েছে। অ্যান্ড দেন জামাতে ইসলামী। এরা দুটো পলিটিক্যালি তারা খুবই গেইন করেছে এবং এই ইলেকশনে জামাতে ইসলামী খুবই ভালো পারফরম্যান্স করেছে। 60 র উপরে তারা সিট পেয়েছে। তার সাথেও একটা কনসার্নের ব্যাপার হলো তাদের বেশিরভাগ সিট তারা এইখানে যদি ম্যাপটা দেখো এই বর্ডার রিলেটেড আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার রিলেটেড জায়গাটা আছে বাংলাদেশে এই জায়গাটা তাদের বেশি তারা জয়লাভ করেছে। আচ্ছা আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বুঝে গেলাম যে আমাদের তাদের সাথে রিলেশনটা প্রথম থেকে কিভাবে এখনো পর্যন্ত হলো। এরপরে আমরা দেখব যে তাদের সাথে কি জায়গাতে আমরা কোঅপারেশন রয়েছে। এই ম্যাপটা দেখলে যদি আমরা একটুখানি ম্যাপটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো যে কেন বাংলাদেশ আমাদের কাছে ইম্পর্টেন্ট। কারণ এই নর্থ ইস্টে যদি আমাদের যেতে হয় ইন্ডিয়ার থেকে মেইনল্যান্ড থেকে যদি নর্থ ইস্টে কোনো দ্রব্য পৌঁছাতে লাগে, হয় এই যে এইখান থেকে যেতে লাগবে আর এটাকার নাম কি? শিলিগুড়ি করিডোর। এটার নাম কি? শিলিগুড়ি করিডোর। ঠিক আছে? আরেকটা কিভাবে যেতে পারবো? এই এই সি রুট দিয়ে। কিন্তু এখান থেকে কিন্তু চিট্টাগাং পোর্টে যেতে হবে। সেটা কিন্তু বাংলাদেশে। তো আমরা যদি কোনো একটা মালপত্র ল্যান্ড রুট দিয়ে পাঠাই যেটা আমাদের রুট, সেটা কিন্তু এখান দিয়ে যেতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগবে ফর মিজোরামকে পাঠাতে বা এখানে ত্রিপুরা, এই জায়গাটা ত্রিপুরা রয়েছে। এখানে মিজোরাম রয়েছে, এখানে পাঠাতে। কিন্তু আমরা ধরো যে কলকাতা থেকে একটা মাল গেল, চট্টগ্রামে পোর্টে নামলো, সোজা কিন্তু মিজোরামে চলে গেল। তো আমাদের কানেক্টিভিটির জন্য নর্থ ইস্টের নর্থ ইস্ট স্টেটের ডেভেলপমেন্টের জন্য কিন্তু বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট। আরেকটা কি হচ্ছে একটা বিজনেস হয়ে গেল, এটাও ইকোনমি হলো। আরেকটা কি ইম্পর্টেন্ট, বাংলাদেশ যদি এটা ক্লিয়ার করে রাখি বুঝতে সুবিধা হবে। এবার দেখো বাংলাদেশ যদি নিজের দেশে এখানে ধরো টেরর ক্যাম্প দিল, যেমন পাকিস্তান, এই যে পাকিস্তানের দিকে যদি আমরা দেখি, পাকিস্তান টেরর ক্যাম্পগুলো করে ভারতে কিন্তু টেররিস্ট ঢোকায়। তো আমরা যদি বাংলাদেশ যদি এখানে টেরর ক্যাম্পগুলোকে সাপোর্ট করে তাহলে কিন্তু ভারতের যে নর্থ স্টেটের যে স্টেটগুলো আছে তাহলে কিন্তু তারা ডিস্টাবলিশ হবে। যেমন আগে ছিল আলফা, এই যে সংগঠনগুলোকে কে আম মানে দিত, সংরক্ষণ দিত, বাংলাদেশ গভর্নমেন্ট দিত। তো যদি বাংলাদেশ কিন্তু আমাদের কির জন্য ইম্পর্টেন্ট, ইন্টারনাল সিকিউরিটি আর ট্রেড। আমরা যদি ইউপিসি দেখি, কারণ গভর্নমেন্টের কি স্টান্স সেটা আমাদের ইম্পর্টেন্ট। ইউপিসি কিন্তু কোশ্চেনটাও এরকমই করেছে। তোমরা যদি দেখে নাও যে ইন্টারনাল সিকিউরিটি থ্রেটস অ্যান্ড ট্রান্স বর্ডার ক্রাইমস, আমাদের কাছে বাংলাদেশ আর কোনো ঝামেলার না। আমাদের কাছে হচ্ছে এই একটাই টপিক যেটা আমরা যাতে স্টেবল থাকি, আমাদের যাতে নর্থ ইস্ট স্টেটের ডেভেলপমেন্ট আমরা করতে পারি। দেখে নিই আর কি আমরা কি লিখে রেখেছি কোঅপারেশনে। দেখো কানেক্টিভিটি, যেটা আমরা বললাম যে কানেক্টিভিটির জন্য কিন্তু এই যে নর্থ ইস্টের কানেক্টিভিটির জন্য কিন্তু বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট। ইকোনমিক কোঅপারেশন, কারণ কি বাংলাদেশ হলো ভারতের লার্জেস্ট ট্রেডিং পার্টনার ইন দ্য সাউথ এশিয়া। বোঝা গেল? লার্জেস্ট ট্রেডিং পার্টনার সাউথ এশিয়া। এটা কিন্তু ডেটা পয়েন্ট মনে রাখবে ইউপিএসসির দিক থেকে। তো যদি বাংলাদেশের সাথে আরও ভালো আমরা মজবুত সম্পর্ক করি, দেন আমাদের দু দেশেরই ট্রেড বাড়বে এবং আমাদের ইকোনমিও বৃদ্ধি পাবে। তারপরে কাছে এনার্জি পার্টনারশিপ আমরা জানি রিসেন্টলি আদানি অনেক পাওয়ার সাপ্লাই দিচ্ছে বাংলাদেশকে। সেই হিসাবে এনার্জি, দেন একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেটা ভারত অ্যান্ড রাশিয়া মিলে বাংলাদেশে বানাচ্ছে। দেন ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, এটা এখান থেকে হচ্ছে শিলিগুড়ি দিয়ে গ্যাস, তারপরে ডিজেল, পেট্রোল এগুলো কিন্তু ডিরেক্ট বাংলাদেশে পাঠানো হয়। দেন মৈত্রী স্যাটেলাইট, আমরা হচ্ছে সার্কের জন্য একটা স্যাটেলাইট লঞ্চ করেছি যেটা কিনা বাংলাদেশ সহ সার্ক কান্ট্রিগুলো ওটার ইউজ করতে পারে। দেন সিকিউরিটি অ্যান্ড ওয়াটার ম্যানেজার খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ 4096 কিলোমিটার হচ্ছে আমাদের বর্ডার, আমরা তাদের সাথে শেয়ার করি। তো যদি তারা টেরোরিস্ট ক্যাম্পকে প্রায়োরিটি দেয়, টেরোরিস্ট ক্যাম্পকে সংরক্ষণ দেয়, তাহলে কিন্তু আমাদের দেশে ডিস্টাবলাইজ হতে পারে। দেন কি আছে? ওয়াটার শেয়ারিং, সেটা সবথেকে বড় ইস্যু। আমরা জানি যে তিস্তা ওয়াটার দিয়ে শুধু চলছে। ওখানেরও পলিটিক্স এইভাবেই হয়। তো গঙ্গা ওয়াটার ট্রিটি একটা রয়েছে, একটা হচ্ছে তিস্তা দিসপুর। তো গঙ্গা ওয়াটার ট্রিটি আমাদের অলরেডি একটা ট্রিটি রয়েছে এবং এটা ডিসেম্বর 2026 এ
সেটা সমাপ্ত হবে, ওটা আগেই বললাম। আর তিস্তা ডিসপুট, এটা কি হচ্ছে কি, তিস্তাতে দেখো ইন্ডিয়া কিন্তু টেকনিক্যাল টিম পাঠিয়েছে যাতে আমরা তিস্তা রিভারটাকে ওদের ওখানে তিস্তা রিভারটাকে এমনভাবে ডেভেলপ করি, পুনঃসংস্কার করি যাতে ওর জল ধরার ক্যাপাসিটিটা থাকে। তাহলে জলের যে ক্রাঞ্চ সেটা আর হবে না। এরপর দেখা যায় যে ইস্যুস কি, কি আসছে। ইস্যুস, আচ্ছা ইউনুস শুধু ইস্যু না, ইস্যুটা ইউনুস শুধু না। ইস্যুটা হচ্ছে যে বাংলাদেশ এমন একটা পজিশন যেটা বে অফ বেঙ্গলে, তোমরা যদি একবার একটু ম্যাপটার দিকে দেখো তাহলে বুঝতে পারবে প্রবলেমটা কোথায় হচ্ছে। বাংলাদেশ হচ্ছে এটা পুরো বে অফ বেঙ্গলে রয়েছে। বে অফ বেঙ্গল ইন্ডিয়ান ওশিয়ানের কিন্তু কানেক্টেড, এই যে বে অফ বেঙ্গল আর এটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান। তো যদি ইন্ডিয়ান ওশিয়ানে আধিপত্য বিস্তার করতে হয় তাহলে আমেরিকা বা চায়নার মতো শক্তিগুলো চায় যে বাংলাদেশে একটা তাদের ঘাঁটি হোক। এই জায়গায় যদি তারা একটা ঘাঁটি তৈরি করতে পারে, দেখো এই জায়গায় যদি তারা একটা ঘাঁটি তৈরি করতে পারে তাহলে ডিরেক্ট তারা বে অফ বেঙ্গল আর ইন্ডিয়ান ওশিয়ানে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারবে। আর ইন্ডিয়ান ওশিয়ানস থেকে কিন্তু চায়নার যত কার্গো, অয়েল কার্গো 2/3 তার ট্রেডই এখান থেকে হয়, অয়েলের ট্রেড। তো আমেরিকার ইন্টারেস্ট থাকে যে এখানে যদি সে তার একটা ঘাঁটি তৈরি করতে পারে পার্মানেন্ট, যেটা কিনা ইন্ডিয়া দেবে না। ইন্ডিয়া কখনো অন্য কোনো দেশকে নিজের জমিতে সেনা ঘাঁটি করতে দেবে না। তো এখানে যদি একটা ঘাঁটি তৈরি করি তাহলে এই ইন্ডিয়ান ওশিয়ানটাকে, ভারত মহাসাগরকে তা সে কন্ট্রোল করতে পারবে। তো সেখান থেকে শুরু হয় বিভিন্ন, এটাগুলো বড় বড় দেশের তাদের মধ্যে সংঘর্ষ, তার মধ্যেও ইন্ডিয়া ইম্প্যাক্ট হয়ে যাচ্ছে। তো ইস্যুর মধ্যে চলে আসছে হাসিনা ফ্যাক্টর। হাসিনা যেহেতু ভারত তাকে পলিটিক্যাল সংরক্ষণ দিয়েছে, সরকার তাদের বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট বা এখনের বিএনপি গভর্নমেন্টও চায় যে হাসিনাকে যাতে ভারত ফেরত দিয়ে দেয়। কিন্তু এটা আমাদের একটা ট্রিটিও রয়েছে, এক্সট্রাডিশন ট্রিটি, কিন্তু সেই ট্রিটির একটা ক্লজ আছে যে পলিটিক্যাল যে আমাদের যে সংরক্ষণ আছে পলিটিক্যাল অফিসের ক্ষেত্রে আমরা দিতে বাধ্য নই। পলিটিক্যালি যদি আমরা কাউকে রাখি তা সেক্ষেত্রে আমরা দিতে, ক্রিমিনাল তুমি নিয়ে যাও, তুমি চাইছো আমি দিয়ে দেবো, কিন্তু পলিটিক্যাল কাউকে নেতাকে আমরা দিব না। এটা একটা যে বিষয়। ওয়াটার ডিপ্লোমেসি, আমরা এটা সবাই জানি যে তিস্তা নিয়ে প্রবলেম চলছে এবং তিস্তা রিভারে $1 বিলিয়ন চায়না ইনভেস্ট করতে চাইছে। তো ভারতের বর্ডারের কাছে যদি চায়নার ইনভেস্টমেন্ট থাকে তো আমাদের এটা জিও পলিটিক্যালি আমাদের খুবই একটা প্রবলেমের বিষয়। দেখো চায়নার 1 বিলিয়ন ইনভেস্টমেন্ট। দেন গঙ্গা ওয়াটার ট্রিটি ডিসেম্বর 2026, মানে এই বছরের ডিসেম্বরে এটা সমাপ্তি হবে। এখনও কত রিনিউয়েবলের কোনো কথা হয়নি। তো এটা কিন্তু একটা নেক্সট কনফ্রন্টেশন শুরু হচ্ছে। বর্ডার ফ্রিকশন, তোমরা জানো যে বাংলাদেশে সবসময় বরাবরই একটা কথা থাকে যে বিএসএফ ফায়ারিং করে তাদের নাকি সিটিজেন মেরে দেয়। কিন্তু আলটিমেটলি বিএসএফ কি করছে, বিএসএফ হচ্ছে ইললিগ্যাল যে ট্রেড হচ্ছে, ইললিগ্যাল যে যাতায়াত হচ্ছে সেটা কিন্তু রুখে দাঁড়াচ্ছে। তো এই একটা ইস্যু রয়েছে। ইললিগ্যাল মাইগ্রেশন, আমাদের এখন কি চলছে সারা দেশে এসআইআর চলছে। এসআইআরটা কি, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এসআইআর চলছে। ইললিগ্যাল মাইগ্রেশনটাও রোখাটাও হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ, ইস্যুস। দেন চায়না পাকিস্তান স্ট্র্যাটেজিক টিল্ট, কারণ কি ডিফেন্স কোঅপারেশন বাড়ছে এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে। তারা চাইছে যাতে পাকিস্তান থেকে জিএফ-70 মতো জিনিস, ফাইটার জেট কিনতে। ডিরেক্ট সিলিং দেখো করাচি আর চট্টগ্রামের মধ্যে করা হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু ভারতের চিন্তা বাড়াচ্ছে। এরপরে আচ্ছা আরেকটা জিনিস আছে কি, মাইনরিটি সেফটি। মাইনরিটি সেফটি কেন, কমিউনাল টেনশন, যেটা বললাম আমি যে ওখানে মাইনরিটি বলতে হিন্দু, খ্রিস্টান আর বৌদ্ধ রয়েছে এবং তাদের যে রিসেন্টলি কিছু ইনসিডেন্ট মাইনরিটি কনসার্ন বৃদ্ধি করেছে। তো এটা ভারতের জন্য কনসার্ন, বিকজ পলিটিক্যালিও ভারতে এই বিষয়টাকে খুবই ইম্পর্টেন্স দেওয়া হয়। দেন আসছি যে এখন কি হবে, ওয়ে ফরওয়ার্ডটা কি হচ্ছে। ওয়ে ফরওয়ার্ড হচ্ছে তারেক রহমান, আমরা জানি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, ইনি নেক্সট পিএম। ইনি কি ভাবেন ভারতকে নিয়ে। ইনার কিন্তু বাংলাদেশের ভোট প্রচারে ইনার একটা কথা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট পলিসি। মানে কি, বাংলাদেশ প্রথম। তার মানে আমরা একটা কথা শুনেছি না এর সাথে সিমিলার, ইন্ডিয়া ফার্স্ট। আমাদের যেমন বর্তমান পিএম মোদির একটা যে লাইন রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট, সবার আগে ইন্ডিয়া। আমাদের কাছে কেউ ছোট না, কেউ বড় না, কেউ শত্রু না, কেউ মিত্র না। ইন্ডিয়া ফার্স্ট, আমাদের কাছে ইন্ডিয়া মেইন। সেম তারেক রহমানও সেম আইডিওলজিতে রাখে যে উনি বাংলা বা বাংলাদেশ ফার্স্টের কথা বলেছে, যে না আমার ইন্ডিয়া শত্রু। উনি একটা কথা বলেছে, না পিন্ডি না দিল্লি। পিন্ডি মানে হচ্ছে পাকিস্তানের কথা বলা হচ্ছে, আর ইন্ডিয়ার হচ্ছে দিল্লি। তো না পিন্ডি না দিল্লি, আমি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, আমি বাংলাদেশের ইন্টারেস্ট দেখবো। তো আমাদের কোনো প্রবলেম নেই বাংলাদেশের ইন্টারেস্ট যদিও তিনি দেখেন। আরেকটা জিনিস হচ্ছে উনি মাইনরিটি সেফটির কথা বলেছেন, ভারতের সাথে সুসম্পর্ক রাখার কথা বলে। তো ইলেক্টেড যেহেতু গভর্নমেন্ট, সেহেতু আশা করা যাচ্ছে যে তারা রেসপন্সিবলি তারা কাজ নেবে, কারণ ইন্টারিম গভর্নমেন্ট কোনো ইলেক্টেড গভর্নমেন্ট না, আর দে আর নট রেসপন্সিবল টু এনি ওয়ান।
কিন্তু ইনি হচ্ছে যেহেতু মানুষ তাকে নির্বাচিত করে এনেছে, তো বাংলাদেশের মূল যে সুবিধা, মূল যে দরকারগুলো দিকেই তিনি ফোকাস করবেন। দেন ওয়ে ফরওয়ার্ডে আমরা বলছি যে প্র্যাগমেটিক ডিহাইফেনেশন। এটা কিন্তু মেইনসের একটা কিওয়ার্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা ইউজ করতে পারো পয়েন্টে। প্র্যাগমেটিক ডিহাইফেনেশন মানে আমাদের কাছে কেউ ক্লোজ না। ডিহাইফেনেশন মানে নিজেকে আলাদা করা। প্র্যাগমেটিক মানে হচ্ছে একটু বাস্তবতার দিক থেকে। বাস্তবতার দিক থেকে নিজেকে একটু আলাদা করে দেখা। তার মানে কেউ না শেখ হাসিনা আমাদের ক্লোজ, না বিএনপি আমাদের ক্লোজ। আমাদেরকে এটা ডিফারেনশিয়েট করতে হবে। যেই বাংলাদেশের সরকারে বসুক না কেন, সে যাতে আমাদের ইন্টারেস্টে থাকে, তার সাথে সেইভাবে আমাদের রিলেশনটা তৈরি করতে হবে। তো প্র্যাগমেটিক ডিহাইফিনেশন হচ্ছে এটা। দেন ওয়াটার ম্যানেজমেন্ট। দেন আমরা ওয়াটারে যাতে আমরা গঙ্গা ওয়াটার ট্রিটিটা করতে পারি। দেন তিস্তা নিয়ে আমরা একটা সমঝোতাতে আসতে পারি। দেন ইকোনমিক মোডস গেছে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দরকার, যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, যাতে আরও বেশি ট্রেড আমরা করতে পারি। দেন সিকিউরিটি অ্যান্ড স্মার্ট বর্ডার। কি আমাদের সব থেকে প্রবলেম হচ্ছে বাংলাদেশের যে ইললিগাল মাইগ্রেশন, সেটা যাতে বন্ধ হতে পারে, তার জন্য স্মার্ট বর্ডার অ্যান্ড সিকিউরিটি বৃদ্ধি করা। দেন কম্পিটিটিভ পার্টনারশিপ করা, যে চায়না যাতে ইনফ্লুয়েন্স না করতে পারে, তার জন্য ফাস্টার হাই কোয়ালিটি অ্যান্ড ট্রান্সপারেন্ট ডেলিভারি অফ আওয়ার সার্ভিসেস। দেন কনক্লুশন, আমি আগেও বলেছি কনক্লুশন আমাদের রেডিমেড, এটা তোমরা এক্সামে ব্যবহার করতে পারবে। দেখো, ইন্ডিয়ান নেইবারহুড ফার্স্ট পলিসি এসে কিওয়ার্ডস, ঠিক আছে, স্মার্ট বর্ডার সেপা 2026। তো এটা হচ্ছে কনক্লুশন। তো আমরা টোটাল টপিকটা বুঝলাম যে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ কোথায় থেকে কোনটা ইস্যু আর কোনটা হতে চলেছে। তো মোটামুটি আমরা একটা ধারণা করলাম। এখন দেখে নেওয়া যাক যে এই যে টোটাল ডকুমেন্টসটা তোমরা দুবার পড়বে। তোমরা জানো যে এই ডকুমেন্টসটা কিন্তু আমরা বেঙ্গলি প্লাস ইংলিশে দুটোতেই প্রোভাইড করি। এই দেখো, আমাদের বেঙ্গলিতেও কিন্তু পড়ানো হয়েছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক। টোটালটা বেঙ্গলিতে, এটা প্রথম বাংলার মাটিতে তো প্রথম যে ভারত বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক পটভূমি থেকে শুরু করে এটা, এই কন্টেন্ট কিন্তু বাংলাতেও পাওয়া যায়। আমাদের এই কন্টেন্ট বাংলা প্লাস ইংলিশে তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, এবং দুটো পড়ার পরে এই বাংলা যেটাতে খুশি পড়বে, পড়ার পরে এই পিওয়াইকিউটা অ্যাটেন্ড করবে। এই পিওয়াইকিউটা অ্যাটেন্ড করে তোমরা ওয়েবসাইটে আমাদের জমা দিয়ে দেবে, আমরা চেক করে তোমাদেরকে দিয়ে দেবো। এবং আমাদের প্রিলিমস বাইটস এবং এডিটোরিয়াল অ্যানালাইসিসের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যাবে, তোমরা দেখে নেবে। থ্যাংক ইউ স্টুডেন্টস, আশা করি তোমাদের প্রিলিমস প্রিপারেশন ভালো চলছে। অল দ্য বেস্ট।